এটা একটা চতুর্ভুজ। এটা কি চতুর্ভুজ? আমরা জানি যে যার চার বাহু আছে তাকে আমরা কি বলি চতুর্ভুজ। ভালো করে খেয়াল করো, যার চার বাহু আছে প্রথম দৃষ্টিতে এটা চতুর্ভুজ। যে কোনো চিত্রে যদি আমরা এরকম চারটা বাহু দেখি তাকে আমরা কি বলবো চতুর্ভুজ। এই চতুর্ভুজটাকে আবার বলতেছি কি আয়তন। ঠিক কি না? এটা কেমনে আয়তন হলে আবার খেয়াল করো, যে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ হবে সমকোণ। সমকোণ মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 90, এই কোণটা হবে কি 90 ডিগ্রি, আর এই কোণটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। যে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ কি সমকোণ। আমরা জানি যে সমকোণ মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করবে। এবং বিপরীত বাহুগুলো হবে সমান ও সমান্তরাল। মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। বুঝছো কি না? তাহলে প্রথম দৃষ্টিতে এটা যদি চতুর্ভুজ হয়, একটা বৈশিষ্ট্যের কারণে এটাকে আমরা আবার বলতেছি কি আয়ত বা আয়তক্ষেত্র। এটাকে আয়ত বলা হয়। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল। সমান্তরাল মানে দুটো বাহু পরস্পরকে সমান দূরত্ব বজায় রেখে চললে তাকে আমরা সমান্তরালও বলতে পারি। তাহলে এখন আমরা শিখব সূত্র। এটা কেন লিখেছি? সূত্র শেখার জন্য। এখানে একটু খেয়াল করো, লম্বা সাইডের নাম কি? দৈর্ঘ্য। লম্বা সাইডের নাম কি? খাটো সাইডের নাম কি? প্রস্থ। ভালো করে খেয়াল করো, তাহলে তোমাকে আর সূত্র মুখস্থ করতে হবে। একটু খেয়াল করো। তবে আমরা একটা দৈর্ঘ্য নিই। এটার দৈর্ঘ্য নিলাম মনে করো 6, প্রস্থ নিলাম মনে করো 4, আন্দাজে নিলাম আর কি একটা। এই বাহুটা যখন লম্বা, এটার মানও কি হবে? বড় হবে। আর এই বাহুটা যখন কাটো, তার মানও কি ছোট হবে। বুঝতে পারছো? না আমরা জানি যে লম্বা সাইডটা কি বলবো দৈর্ঘ্য, আর কাটো সাইডটাকে বলবো যে কি প্রস্থ। এবার আমরা কি সূত্র লিখতে পারি? এটা একটা আয়ত না? আয়তক্ষেত্রে ক্ষেত্রফল। একটু খেয়াল করো সবাই, ক্ষেত্রফল মানে হচ্ছে এই খালি জায়গাটা। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাতে, এগুলোর নাম কি ক্ষেত্রফল। মনে থাকবে? এই ভিতরের খালি জায়গাটা হচ্ছে কি ক্ষেত্রফল। এটা কেমনে পাওয়া যাবে? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে, যোগ করলে না, কি করলে? অর্থাৎ ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই কি লিখতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে লিখবে বর্গ একক। বর্গ এককটা কি? একক হচ্ছে ধরো এখানে যদি একক এটা ফুটে দেয় বা মিটারে দেয় বা গজে দেয়, তাহলে একক না লিখে আমাদের মান যখন বসাবো তখন এটা চেঞ্জ হয়ে, যদি এটা ফুটে দেয় তাহলে এখানে লিখবো বর্গ ফুট, এটা যদি গজে দেয় এখানে লিখবো বর্গ গজ, এটা যদি মিটারে দেয় 6 মিটার এখানে লিখবো বর্গ মিটার। এককটা মান বসালে চেঞ্জ হবে। কেমন? যখন আমরা এগুলোর মান বসাবো, তাহলে এই ক্ষেত্রে আমরা মান বসাতে পারি না? পারি না। তাহলে দৈর্ঘ্য কত লিখবো? 6। ভালো করে খেয়াল করো, 6। আর প্রস্থ কত? ধরো এটাকে 1 মিটার লিখলাম সাপোজ। এটা কত? 4। তাহলে কত হয়? 424। এখানে বর্গ ঠিক থাকবে, বদলাবে কি মিটারটা। ওখানে একক যেটা আছে এই এককটা লিখতে হবে। তাহলে এটা কত হয়? 424 বর্গ মিটার। আমরা সূত্র কি লিখবো বলো তো? শুধু এটা আমাদের লেখা হবে সূত্র লেখার সময় না, এটাকে দেখাচ্ছি তোমাদের। এটার ক্ষেত্রফল কত আসবে? 24 বর্গ মিটার। তাহলে সূত্র কি? সূত্রটা হবে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। মনে থাকবে? এবার আরেকটু খেয়াল করো, মনে করো আমার কাছে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কত পেয়েছি বলতো? 24। কত? 24 বর্গ মিটার পাইলাম না ক্ষেত্রফল? ভালো করে খেয়াল করো, এটা ক্ষেত্রফল কত? 24 বর্গ মিটার। এই ভিতরের খালি জায়গাটা। এবার মনে করো
আমাকে দৈর্ঘ্য দেয় নাই, আমি কি ক্ষেত্রফল দিয়ে দিছে, প্রস্থ দিয়ে দিছে, দৈর্ঘ্য বের করতে পারবো? কিভাবে বের করবো দেখো, এটা একটা সূত্র। তাহলে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি লিখতে পারি বলো তো? এই দেখো ক্ষেত্রফলকে যখন তুমি প্রস্থ দিয়ে ভাগ করবে তখন দৈর্ঘ্যটা পাচ্ছ কিনা খেয়াল করো তো। 24 কে 7 দ্বারা ভাগ করব না, 524 না 6 পাচ্ছি না, পাচ্ছি কিনা? তাহলে সূত্রটা কি লিখবো? ক্ষেত্রফল বুঝে গেছো তো না? শুধু মুখস্থ করলে তো হবে না, মুখস্থ কি আর বেশি দিন থাকবে? তাহলে এখানে কি লিখবো? বর্গ শব্দটা আসবে না, বর্গ শুধু ক্ষেত্রফলে আসে, এখানে হবে একক। এককটা যখন মান বসাবো তখন চেঞ্জ হবে আর কি। ধরো এখানে যদি ক্ষেত্রফল 24 বসাই, প্রস্থ বসবে কত? 4, তার মানে 24 বা 7। এককটা কি লিখবে? ওই যে একক দেওয়া আছে সেটা, মিটার। বুঝতে পারছো কিনা? এবার একটু খেয়াল করো, এবার মুছে দিলাম প্রস্থ, তাহলে এটা লিখে দিই কয় মিটার এটা। তাহলে সূত্রের মাধ্যমে প্রস্থ বের করা যাবে। জি, এই ক্ষেত্রে প্রস্থ প্রস্থ কেমনে বের করা যায় দেখো তো। আবারও ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করো তো, চারটা বের হচ্ছে কিনা? হচ্ছে। জি, তাহলে আমি কি লিখতে পারি? প্রস্থটা মান ক্ষেত্রফল বা দৈর্ঘ্য, তাই না? এখানে কি হবে? একক। বর্গ শব্দটা শুধুমাত্র ক্ষেত্রফলে আসবে, আর কোথাও আসবে না। একক আমরা যখন মান বসাবো এককটা চেঞ্জ হয়ে মিটার হয়ে যাবে, তাই না? এখন কি তোমরা বুঝতে পারছো যে প্রস্থ বের করার সূত্র, দৈর্ঘ্য বের করার সূত্র, ক্ষেত্রফল বের করার সূত্র? এখানে আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে পরিসীমা। আরেকটা সূত্র আছে কি? আয়ত ক্ষেত্রের পরিসীমা। পরিসীমা জিনিসটা কি? পরিসীমা ছিল কিনা কেউ? আমরা তো দৈর্ঘ্য চিনি, লম্বা সাইডটা কি? দৈর্ঘ্য, কাটা সাইডটা প্রস্থ, তারপরে ভিতরের খালি জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। এবার চিন্তা হচ্ছে পরিসীমা। ভালো করে খেয়াল করো, পরিসীমা মানে চার বাহুর মান কে বলা হয় কি? পরিসীমা। এখন ধরো এটা যদি 6 মিটার হয়, এটা কত মিটার হবে? এটা যদি 4 মিটার হয়, প্রস্থ এটা 4 মিটার হবে না? জি জি। এটা সবগুলো যোগ করো তো, 6 6 কত? 12। আর 12 আর 4 12 আর 4 কত? 16। তারপরে 16 আর 4 কত? 20। এখন এটা হচ্ছে আমরা সূত্র ব্যবহার না করে পরিসীমা বের করেছি, অর্থাৎ সূত্র ব্যবহার না করেও পরিসীমা বের করা গেছে কত? যদি সূত্র দেওয়া থাকে আর কি 20। এখন সূত্র ব্যবহার করলে কি হবে বলো? পরিসীমা আমাদের দৈর্ঘ্য কয় সাইডে আছে? 20 সাইডে। প্রস্থ কয় সাইডে আছে? 20 সাইডে। তাই আমি এভাবে লিখতে পারি, ভালো করে খেয়াল করো, এখানেও 20 আসবে। 2 গুণ কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ, ভালো করে খেয়াল করো, এটাও একক, এটাও কি হবে? একক। একটু মান বসাতে, এবার দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য কত? 6, প্রস্থ কত? 4। 6 আর 4 যোগ করলে কত? 10। 10 টা 2 এর সাথে গুণ করলে কত? 20। যেটা আমরা সূত্র ছাড়া পেয়েছিলাম, এটা সূত্রের মান বসায়ও বের করতে পারছি না। আর এই দুইটা কোথা থেকে এসেছে? দৈর্ঘ্য 2 সাইড, প্রস্থ 2 সাইড, এখান থেকে আসছে। এখন বুঝছো? তাহলে আইডেন্টিটির পরিসীমার সূত্রটা কি হবে বলো তো? এখন শুধু তোমরা সারা জীবন মুখস্থ করবে, তাই না? মুখস্থ না করে এই সিস্টেমটাকে মনে রাখো। তাহলে পরিসীমা হচ্ছে চার বাহুর মান। ঠিক? এই চার বাহুর মান আমরা সূত্রের মাধ্যমেও আনতে পারি। আর এটাকে বলা হয় কি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। সবাই এটা লিখে রাখো।